আমি বলতে পারতেছি না। মাইলস্টোন ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানি। শিক্ষার্থী জারিফ সহ আরো 2 জনের মৃত্যু। ছাড়পত্র পেয়ে বাসায় ফিরল 2 শিশু। এখনো কাটেনি ট্রমা, আপাতত বন্ধই থাকছে স্কুল। ফ্যাসিবাদীদের ভোট ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা, পাশে থাকার ঘোষণা নেতাদের। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব না। রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারেও লাভ নেই বলছে বিএনপি। ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে, মন্তব্য নাহিদ ইসলামের। ৭২-এর সংবিধান রক্ষার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা। এবং নির্বাচনে এআই ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় সিইসি। অস্ত্রের চেয়েও মারাত্মক আখ্যা। ভোটের আগেই লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। মাইলস্টোন ট্র্যাজেডির বিভীষিকাময় দুপুর পেরিয়ে গেছে 5 দিন আগে। এখনো থামেনি কান্না, কমেনি আহাজারি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের শিক্ষার্থী জারিফ ও অফিস সহায়ক মাসুমা মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন প্রায় অর্ধশত। সরকারি তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা 35, যার মধ্যে এখনো পরিচয় মেলেনি একজনের। বিমান দেখে আকাশে উড়বার স্বপ্ন আর কোনোদিন বাস্তব হবে না মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের। পঞ্চম দিনে এসে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেল 7ম শ্রেণীর ছাত্র জারিফ। 40% পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল 13 বছরের শিশুটি। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে মৃত্যুর কাছে হেরে যাওয়া অফিস সহায়ক মাসুমা হয়েছিলেন 90% দগ্ধ। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধশত। এখন ওনার শরীরে পুরোটাই ব্যান্ডেজ করা, শুধু মুখের একটা অংশ যেখানে পরানো ছিল ওই অংশটা শুধু খোলা আছে, আদারওয়াইজ সব অংশ ব্যান্ডেজ করা। আয়া হিসাবে বাচ্চাদের ছুটি হয়েছে, গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় আজকে 26 তারিখ 11:15 বাজে উনি দুনিয়াতে চলে গেছে। 2টা সন্তান সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। ঘটনার 5 দিন কেটে গেলেও এখনো নিহতদের স্মৃতিচারণায় ভারী হয়ে আছে আকাশ। আর চিকিৎসাধীনদের সুস্থতার প্রার্থনা স্বজনদের, কেননা এখনো আইসিইউর বেডে কাতরাচ্ছেন বেশ কয়েকজন। সেখান থেকেও আদৌ তাদের ফেরানো যাবে কিনা তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে, 2 জনই বাচ্চা। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভুক্তভোগী আর সচেতন নাগরিক শ্রেণীর প্রশ্ন, কে নেবে মর্মান্তিক এই দুর্ঘটনার দায়? অপরিকল্পিত নগরায়নের বলি কেন হতে হলো এই ছোট্ট সোনামণিদের? ডাক্তার অনেক সাহস দিলে যে ভালো হয়ে যাবে আসে, কিন্তু আজকে তো বিমানে এই লোক বসতি এলাকা দিয়ে চালানো উচিত হয় নাই। মাইলস্টোনের এই ট্র্যাজেডি যেন আর কোনো প্রতিষ্ঠানে না ঘটে। স্বপ্ন দেখতে দেখতে কেউ যেন দুঃস্বপ্নে হারিয়ে না যায়, পুনরাবৃত্তি না ঘটে এমন কিছুর, সেই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 2 শিশু। শনিবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পায় আয়ান খান ও রাফজি আক্তার রাফিয়া। বাড়ি ফেরার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবা মা। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুপুরীতে পরিণত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিভে গেছে অনেক ক্ষুদে শিক্ষার্থীর জীবন, মারা গেছেন অভিভাবক, শিক্ষক, কর্মচারীও। দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অনেকে। প্রতিদিনই ঝরে যাচ্ছে নতুন নতুন প্রাণ। শোকের মধ্যেই স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু।
মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র আয়ান খান। বিমান দুর্ঘটনায় পড়ে যায় তার হাত ও কান। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ছাড়পত্র পেয়ে বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেছে। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে। এদিন ক্ষুদে শিক্ষার্থী রাফসি আক্তার রাফিকেও ছাড়পত্র দিয়েছে বার্ন ইনস্টিটিউট। চিকিৎসকরা জানান, আগামী ১ সপ্তাহে আরও অন্তত 10 জনকে ছাড়পত্র দেওয়া হতে পারে। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিআর পেশেন্টের সংখ্যা 9 জন। অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো ইনশাল্লাহ। চীন, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে দগ্ধদের চিকিৎসা চলছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। কোনো পার্থক্য নাই। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বিমান বিধ্বস্তের পর মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নির্ঘুম রাত কাটছে অনেকের, কেউ বা আটকে উঠছে বিমানের শব্দে। আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। প্রিয় স্কুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এই শিক্ষার্থী। একসময় যে ক্লাসরুমে সারি সারি করে সাজানো ছিল বেঞ্চ, আজ সেই কক্ষই ধ্বংসস্তূপ। সাদা দেয়াল এখন বিবর্ণ, শখের দোলনায় নেই হুড়োহুড়ি। ওই দিন আমি ওই জায়গায় দোলনায় খেলতেছিলাম, তারপর আমার একটা বড় ভাই আমার ডাইকা, তারপর হায়দার আলী হোস্টেলে ওই জায়গায় নিয়ে গেছে, তারপরে যে বিমানটা পড়ছে। যে বাচ্চাগুলো নিজের চোখে দেখছে, আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমা ভুলা কখনোই সম্ভব না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর নিজের স্কুলের এই অবস্থা দেখে হতভম্ব শিক্ষার্থীরা। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু পুড়ে টুড়ে গেছে, তারপর চেয়ার টেবিল পুড়ে গেছে। আজকে হয়তো 1 সপ্তাহের মতো হচ্ছে, কিন্তু ওই দিনের জিনিসটা এখনো ভুলতে পারতেছে না। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। স্কুলের উপর দিয়ে বিমান চলাচল একসময় নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও এখন আকাশে শব্দ হলেই তাড়া করে অজানা আতঙ্ক। বিমানের সাউন্ড শুনলে সবাই দেখি কি আকাশে বিমানে কিছু হইতেছে কিনা। প্রতিষ্ঠানটিতে আপাতত শিক্ষা কার্যক্রম বন্ধ। এদিকে শিক্ষার্থীদের মানসিক ধকল কাটাতে কাউন্সেলিং এর পর এই প্রতিষ্ঠান খোলার পরামর্শ অভিভাবকদের। আরও কিছুদিন যদি তারা অনলাইনে ক্লাস করা যায়, বাচ্চাদেরকে যদি একটা আস্তে আস্তে মেন্টাল একটা ডিসঅর্ডার থেকে বের হয়ে আসার সময় দেওয়া হয়, আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। প্রতিদিনের মতোই স্কুলের সামনে দেখা যায় উৎসুক মানুষের জটলা, যা থামাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। শনিবার রাত 9:10 জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন তিনি। এর পাশাপাশি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাদের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে নির্দেশনা দেন। চিকিৎসক, নার্স সহ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বিদেশ থেকে যারা বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি। পরে রাত 10:30টার দিকে পরিদর্শন শেষে বার্ন ইনস্টিটিউট থেকে বের হয়ে যান প্রধান উপদেষ্টা। এবারে অন্য প্রসঙ্গ। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান তার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে, ঐক্যবদ্ধভাবে সেসব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান ডক্টর ইউনূস। কয়েকটি রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক শেষে নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার পাশাপাশি দ্রুতই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরালে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ তাদের। জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। তিনি বলেছেন 2-3 দিনের মধ্যে আমরা একটা সুখবর দেখতে পাবো। 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। এছাড়াও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয় বৈঠকে। সব সমস্যার সমাধান হবে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্যই নির্বাচন চায় বিএনপি। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করে লাভ হবে না। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক জিয়া পরিষদের আলোচনা সভা, যাতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সংস্কার, নির্বাচন সহ নানা প্রসঙ্গে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, কিছু লোক বৈঠক করে সংস্কার করলেই হয় না, এটি একটি প্রক্রিয়ার বিষয়। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সিডাপ মিলনায়তনে আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সমাজকে গ্রাস করে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এর মাধ্যমেই তৈরি হচ্ছে মব। সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। আমাদের সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আসেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, কিভাবে সরকারকে আপনার মাধ্যমে জানবো। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে, আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সমীর পরিবারের সঙ্গে উত্তরায় সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অত্যাবশ্যকীয় সংস্কার শেষে জনগণকে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন স্বল্পতম সময়ে সত্যিকারভাবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা নির্ধারিত করে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেবে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ফায়াজের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
জুলাই শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথি ও উপদেষ্টারা অনুপস্থিত থাকায় ক্ষোভ জানিয়েছেন আয়োজকরা। বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন শহীদ পরিবারের সদস্যরা। তবে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর। শহীদদের প্রতি রাষ্ট্র ও রাজনৈতিক দলের দায়বদ্ধতা সঠিকভাবে পালন হয়নি বলে আক্ষেপ করেন জামায়াত আমির। ছেলেদের এখনো জুলাই সনদ কেন দেওয়া হচ্ছে? আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে এই আয়োজন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার নাম থাকলেও না আসায় অসন্তোষ জানান আয়োজকরা। তারা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন আসবেন, কিন্তু ধিক্কার জানাই তারা আজকে আসলেন না। জুলাই যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তারা। রাজনৈতিক দলগুলা দল গঠন করতে গিয়ে এইটা শহীদ পরিবারকে কখনো আপনারা তাদের মোহরা বানাবেন না। বিচার অগ্রগতিকে আমরা সবাই চাই। অভ্যুত্থানে শহীদ পরিবারই আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, যেদিন সরকারের দায়িত্বশীলরা এমন স্মরণ সভায় উপস্থিত হবেন সেদিনই আয়োজন সফল হবে। এখানে আজকে যাদের উপস্থিত হওয়ার কথা ছিল তারা প্রত্যেকে উপস্থিত হয়ে হাজারের অধিক শহীদের প্রতি তাদের ওয়াদা, তাদের কমিটমেন্ট দিয়ে যাবেন। এটা সেদিনই সফল হবে যেদিন আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান দেখতে পাবো। জুলাই শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের দায়বদ্ধতা সঠিকভাবে পালন করা হয়নি বলে মন্তব্য করেন জামাত আমির। জুলাই সনদ বাস্তবায়ন না হয় আক্ষেপ প্রকাশ করেন তিনি। আমি অকপটে স্বীকার করে নিচ্ছি, রাষ্ট্রের দায় রাষ্ট্র বলবে। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরও দায় আছে এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের উপর আস্থা রাখতে আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ, বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি, কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আমন্ত্রিত উপদেষ্টারা উপস্থিত না থাকার সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও। কারণে আসে নাই, তাদের কাজটা কি? আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭২ সংবিধান রক্ষায় একটি মহল মাঠে নেমেছে অভিযোগ করে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার দুপুরে মৌলভীবাজারের জুলাই পদযাত্রায় কথা বলেন নাহিদ। পরে রাতে কিশোরগঞ্জে পথসভা করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের ১ বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তুলে ধরে জেলায় জেলায় ছুটছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় ঢল নামে মানুষের। জেলা শহরের শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে বেড়ির পাড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় পদযাত্রা। এই সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। তারা বলেন, এখন থেকে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের চরিত্র জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। আরও বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার লড়াই করছে এনসিপি। উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ৭২ সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে একটি মহল উল্লেখ করে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুলিশ হত্যার দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে। 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত।
পরে কিশোরগঞ্জে যাবার পথে ভৈরবে পথসভায় নেতারা বলেন, নতুন কাঠামোর বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে গড়ে তোলা হবে দুর্বার আন্দোলন। এদিন সন্ধ্যায় কিশোরগঞ্জে জেলা শহরের পুরান থানা এলাকার পথসভায় নাহিদ ইসলাম আফসোস করে বলেন, দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের 1 বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। গণঅভ্যুত্থানের 1 বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। আমরা যখন দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের 1 বছর পরেও সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরনো ব্যবস্থাকে পাল্টে নতুন রাষ্ট্র গড়ার আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। খুলনা এসির প্রস্তুতি ও করণীয় নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। ভোটের আগে জেলার সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে করছেন মতবিনিময়। শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। কিন্তু স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়, এটা একটা আমাদের চেষ্টা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরেছে, এমনভাবে চলছে যে একজন একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন মডার্ন একটা যুগে এটা একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। সিইসি জানান, নির্বাচনকে সহিংসতা মুক্ত রাখতে ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। করতে তো হবে ইনশাআল্লাহ, আমি এতে ওয়াদাবদ্ধ। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগেই লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে একথা জানান তিনি। আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনে ইশতেহারে পরিবেশ বিষয়ক অঙ্গীকার রাখার তাগিদ উঠে এসেছে এক আলোচনায়। পরিবেশ ধ্বংসকারীদের দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছে বিএনপি। আর উপদেষ্টা জানান, রাজনৈতিক ঐক্য ছাড়া নদী বনকে বাঁচানো সম্ভব নয়। পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে ম্যানিফেস্টো টক। নির্বাচনী ইশতেহারের পরিবেশকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিভিন্ন দল। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এই আয়োজনে পরিবেশ খাতে বাজেটের সদ্ব্যবহার নিশ্চিতে জোর দেন রাজনীতিকরা। পাশাপাশি সব দলকে ইশতেহারে পরিবেশ বিষয়ক অঙ্গীকার রাখার তাগিদ দেন তারা। আমাদের সমাজকর্মীরা দুর্বল, আমাদের পরিবেশ কর্মীরা দুর্বল, আমাদের প্রত্যেককে এমন উইক করে রাখা হয়েছে যাতে করে তারা শক্তিশালী হতে পারে। নদী, পানি, কৃষি, এই 3টা সবাই মিলে যদি আমরা রক্ষা করতে পারি, আমরা যদি সংস্কার করতে পারি,
তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ উপহার পাবো। এটা নিছক এখন আর পরিবেশবাদীদের বিষয় না, এটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক এজেন্ডা। পরিবেশ ধ্বংসকারীদের দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানায় বিএনপি। যারা খাল দখল করছে, বিল দখল করছে, তাদেরকে অবশ্যই আমি একমত, এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। রাজনৈতিক ঐক্য ছাড়া নদী বনকে বাঁচানো সম্ভব নয় বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। পরিবর্তন যদি টেকসই করতে হয় রাজনীতিবিদদেরই ভূমিকা রাখতে হবে, তেমনিভাবে পরিবেশকে পরিবেশের মতন করে সম্মান দিয়ে তারপরেই আপনাকে রক্ষা করতে হবে। এ সময় পরিবেশ রক্ষা করে উন্নয়ন নিশ্চিতের কথা বলেন সবাই। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য বাধ্য থাকবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের ব্যাংকিং খাত উদ্ধারের প্রয়োজন 18 থেকে 35 বিলিয়ন ডলার। আইএমএফ ও বিশ্বব্যাংকের বরাত দিয়ে একথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশের মতো এত বড় আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোনো দেশেই হয়নি। অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার রাজনৈতিক সরকারকেই করতে হবে। খেলাপি ঋণ, অর্থ পাচার আর লুটপাটে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে খেলাপি ঋণ ছাড়িয়েছে 4 লাখ কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানালেন, কোনো ব্যাংকের 80% অর্থই চলে গেছে। বাংলাদেশের মতো এত বড় আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোনো দেশেই হয়নি বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। আইএমএফ বলছে 18 বিলিয়ন, আবার ওদের বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। আমি তখন হিসেবে বললাম, 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার করবে রাজনৈতিক সরকার। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। কিছু রিফর্ম করতে চেষ্টা করছি এবং রিফর্মের ব্যাপারে অনেক আছে যে অনেক কিছু করে ফেলবো, 10-11 সম্ভব না। আমি সাধারণত বলি একটা পদচিহ্ন পেতে দেখে যাবো যে এটা ফলো করতে পারে, কিন্তু লং টার্ম মিড টার্ম সংস্কার এটা করা যাবে না। এদিকে এফডিসিতে পৃথক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে জনগণ কর প্রদানে উৎসাহিত হবেন না। করদাতারা যদি মনে করে যে আমরা আমাদের কষ্টার্জিত আয়ের একটা বড় অংশ যেটাকে আমরা সরকারকে দেই, সেটা যদি প্রপারলি ব্যবহার না হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার না হয়, তাহলে তারা ডিমোরালাইজড হয়। কর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ থাকলেও সে অনুপাতে ভুক্তভোগীরা অভিযোগ দেন না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে রাজধানীর বাসাবোতে মান্দা খাল এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাইকিং, লিফলেট বিতরণ, রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ ও মশক নিধন স্প্রে প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা। ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্যই আমরা মূলত এই বিশেষ প্রোগ্রাম শুরু করেছি। যারা এই এলাকার বাসিন্দা তারা যদি এই জিনিসটা ওন না করেন, তাহলে আমাদের একার পক্ষে এটা কোনো ক্রমেই সম্ভব না। যে এলাকার মানুষ আপনারা এগিয়ে আসেন, আপনার এলাকা আপনি পরিষ্কার রাখবেন, সিটি কর্পোরেশন কি করবে? আপনাকে সহায়তা করবে। মূল ভূমিকা হচ্ছে এলাকার মানুষের। আপনারা যদি সচেতন না হন, তাহলে এই শহরকে সুন্দর রাখা কোনোভাবেই সম্ভব না। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বিপাকে মানুষ। জোয়ারের কারণে নদ নদীর পানি বেড়েছে 2-3 ফুট। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফসলি জমি তলিয়ে যাওয়া সহ বসত বাড়িতে পানি ওঠায় চরম ভোগান্তিতে উপকূলবাসী। বৈরী আবহাওয়ার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সাগর উত্তাল, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সাগর ও নদীবন্দর সহ উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপ ও অমাবস্যার জোয়ের কারণে নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়েছে।
এতে জোয়ারের পানির তোড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের সি বিচ সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল সহ নিম্নাঞ্চল। কিছু কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। ভাঙনের আতঙ্কে আছেন বাসিন্দারা। ফসলি জমির পাশাপাশি পানি উঠে গেছে বসতবাড়িতেও। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে পানিবন্দী মানুষকে। এদিকে টানা বৃষ্টিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল কুয়ালালামপুর। জীবনযাত্রার ব্যয়, বাড়তে থাকা দ্রব্যমূল্য, দুর্নীতি প্রতিরোধের সরকারের ব্যর্থতার প্রতিবাদে শনিবার রাস্তায় নামেন হাজারো মানুষ। এদিন বিক্ষোভে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার ভোর থেকেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। সকাল 9:30টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক দাতারান মার্দেকা স্কোয়ার। বিক্ষোভকারীদের দাবি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ। আনোয়ার ইব্রাহিমের প্রশাসন 18 মাস ধরে ক্ষমতায় থাকলেও চালের সরবরাহ সংকট, ডিজেলের মূল্য বৃদ্ধি, কৃষকদের দুর্দশা এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ বিক্ষোভকারীদের। তাদের প্রধান দাবি ছিল কর্মচারী ভবিষ্যৎ তহবিল বা ইপিএফ থেকে টাকা উত্তোলনের অনুমতি ফিরিয়ে আনা, জনস্বাস্থ্য কর্মীদের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, পেরিকাতান ন্যাশনাল নেতা মহিউদ্দিন ইয়াসিন, আজমিন আলী এবং বিরোধী দলীয় নেতা হামজা জাইনুদ্দিন সহ অনেক শীর্ষ নেতা। পুলিশ জানায় প্রায় 18,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তবে আয়োজক সংগঠন 5 যুবদলের দাবি এই সংখ্যা ছিল 2 লাখেরও বেশি। বিশ্লেষকরা বলছেন এই বিক্ষোভ প্রধানমন্ত্রী আনোয়ারের জন্য একটি স্পষ্ট বার্তা যে মালয়েশিয়ার মানুষ পরিবর্তন চায়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের জন্য কবরস্থান তৈরি করা হচ্ছে। গ্রেটার নোয়াখালী সোসাইটির উদ্যোগে প্রায় 126 একর জমির উপর নির্মিত এই কবরস্থানে 1 লাখেরও বেশি কবর দেয়া যাবে। আগামী 31 জুলাই প্রবাসীদের প্রথম কবরস্থান বাংলাদেশ সেমেট্রির উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। বেশিরভাগ অভিবাসী বাংলাদেশিও এই রাজ্যেই বসবাস করেন। এখানে প্রবাসী বাংলাদেশি ও মুসলিমের সংখ্যা 10 লাখেরও বেশি। কিন্তু এই নিউ ইয়র্কে মুসলমানদের জন্য কোনো নির্দিষ্ট কবরস্থান নেই। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটি কয়েক বছর আগে কবরস্থান করার প্রকল্প হাতে নেয়। অবশেষে নিউ ইয়র্কের আপস্টেটে 126 একর জমির উপর নির্মিত হচ্ছে বাংলাদেশ সেমেট্রি, যার উদ্বোধন করা হবে আগামী 31 জুলাই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব জানান কমিউনিটি নেতারা। আমেরিকাতে প্রবাসী সকল বাংলাদেশিদের জন্য আমরা যেই বাংলাদেশ সেমেট্রি নামের যে প্রজেক্টটা নিয়েছি, আমরা আগামী বৃহস্পতিবার 31 জুলাই সেই প্রজেক্টটা ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করতে যাচ্ছি, কাজ শুরু করব। উদ্যোক্তারা জানান প্রাথমিকভাবে এই বছরের মধ্যেই 20,000 কবরের জায়গা তৈরি হবে। ধীরে ধীরে তা 1 লাখ কবরে রূপান্তরিত করা হবে। 1 লক্ষ কবরের ব্যবস্থা করা হচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথম পেজে 20,000 কবর। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ অক্টোবর 2025-এর ভিতরে আমরা প্রথম মাটি দেওয়া শুরু করতে পারবো। গত 3 বছর আগে আমাদের এই প্রজেক্ট শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ 3 বছর পরে আমরা আমাদের যেই লক্ষ্য ছিল আমরা লক্ষ্যে পৌঁছতে পেরেছি। নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে অবস্থিত সেমেট্রির নির্দিষ্ট কিছু অংশে বর্তমানে মুসলমানদের কবর দেয়া হয়। চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় কবরের দামও আকাশচুম্বী। প্রবাসীদের মৃত্যুর পর মরদেহ বাংলাদেশে পাঠানো শুধু ব্যয় সাপেক্ষ নয়, ঝক্কি ঝামেলারও। তাই বাংলাদেশ সেমেট্রি প্রকল্প বাস্তবায়ন হলে শুধু প্রবাসীরাই নয়, এর সুবিধা পাবে নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মুসলমান কমিউনিটি সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইটালির রোমের অন্যতম নিদর্শন ট্রেভি ফাউন্টেন চলতি বছর পর্যটক পরিদর্শনের রেকর্ডের পথে। সেপ্টেম্বর থেকে €2 মূল্যের টিকিটের বিনিময়ে প্রবেশ করতে হবে এই ফাউন্টেনে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন পর্যটকের আগমন ঘিরে ব্যবসা বাণিজ্য প্রসার হচ্ছে তাদের। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
18 শতকের এক কৃত্রিম ঝর্ণা। এর থেকে প্রবাহিত পানিতে কয়েন নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা করেন দর্শনার্থীরা। চালু হওয়ার পর থেকে ব্যাপক সংস্কার হয়েছে ত্রেভি নামের এই ফাউন্টেনের। প্রতি বছর এই পর্যটন স্পট মানুষের ভিড়ে মুখরিত থাকে। চলতি বছর ইতালির রাজধানী রোমে অবস্থিত অন্যতম ঐতিহাসিক নিদর্শন এই ত্রেভি ফাউন্টেন পর্যটক আগমনের রেকর্ড ভাঙবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের তথ্য মতে 2024 সালে 1,47,00,000 পর্যটক পরিদর্শন করেছেন এই ফাউন্টেন এবং ওই বছর সিটি কর্পোরেশন আয় করেছে প্রায় 10,20,00,000 ইউরো। এমন আশানুরূপ খবরের মধ্যেই পর্যটকদের জন্য কিছুটা দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ। তারা জানায় সেপ্টেম্বর থেকে এই ঝর্ণার কাছাকাছি একসাথে 400 পর্যটকের বেশি প্রবেশ করতে দেবে না। এমনকি দেশের বাইরে থেকে আসা পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 2 ইউরো ধার্য করা হয়েছে। এই পর্যটন এলাকায় ব্যবসা করা বাংলাদেশিরা বলছেন পর্যটক বৃদ্ধির ফলে তাদের ব্যবসার প্রসারও হয়েছে বহুগুণে। গত বছর এই কাজ ছিল, কিন্তু এই বছর আরো বেশি আসছে। আপাতত দিনের বেলা দেখা যায় যখন রোদ পড়ে দুপুরের সময় তখন একটু কমায় আসে, সবাই থাকে একটু ছায়া দিয়ে এলাকা দিয়ে। অন্যান্য বছরের তুলনায় এই বছর টুরিস্ট বেশি, বাট কাজকর্ম আপনার অন্যান্য বছরের মতন না। এখানে রুমের অন্যতম একটা টুরিস্ট পয়েন্টে আমরা কাজ করি, সবাই বাঙালি, কিন্তু এটা রেস্টুরেন্টটা হচ্ছে ইতালিয়ানো, অনেক ভালো কাজ হয়। দেশটির পর্যটন মন্ত্রী জানান এই স্পট থেকে পাওয়া আয় দিয়ে পরিবেশগত উন্নতি থেকে শুরু করে রাস্তার রক্ষণাবেক্ষণ, গণপরিবহন আধুনিকায়ন এবং ঐতিহাসিক ঝর্ণাগুলোর সংস্কার করা হবে। ইতালির রাজধানী রোমের এই ত্রেভি ফাউন্টেনে বিপুল সংখ্যক পর্যটক আসেন প্রতি বছর এবং এখান থেকে প্রতি বছর প্রায় 20 লক্ষ ইউরো আয় করে থাকেন, যে আয়টি রোম সিটি কর্পোরেশনের কোষাগারে গিয়ে জমা হয়। ইতালির রাজধানী রোমের ত্রেভি ফাউন্টেন থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানির শিক্ষার্থী জারিফ সহ আরও 2 জনের মৃত্যু। ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেও 2 শিশু। বার্নস্টিন ইনস্টিটিউট পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদীদের ভোট ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা, পাশে থাকার ঘোষণা নেতাদের। এবং বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়, রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারও লাভ নেই বলছে বিএনপি। ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।